শুভ সকাল সবাইকে। আমি ক্রিস্টিনা বারিকদার টিনা। সবাইকে আমি আসলে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সাইকিয়াট্রিক ডিপ্লোমা নার্সিংয়ের পক্ষ থেকে। আজকে আমাকে একটা টপিকের উপর আসলে প্রেজেন্টেশন করতে বলা হয়েছে। আমার আজকে টপিক হয়েছে ক্যাপগ্রাস সিনড্রোম। তো আসলে আমরা মানসিক হাসপাতালে এসে বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারছি, যেটা আসলে আমাদের জন্য আসলে খুবই দরকার, কারণ আমরা মানসিক রোগী নিয়ে আমরা কাজ করছি। তো ক্যাপগ্রাস সিনড্রোম নিয়ে আমি পড়তে গিয়ে আসলে আমি দেখছিলাম বিভিন্ন বিষয়, কারণ ক্যাপগ্রাস এই নামটা এসেছে হচ্ছে ফরাসি যে জোসেফ ক্যাপগ্রাস তার নাম থেকে করা হয়েছে, কারণ তিনি এই প্রথম এই রোগটি নিয়ে আসলে বর্ণনা করেন। আর এটা আসলে একটা বিভ্রমজনিত রোগ বা আমরা বলি থট ডিসঅর্ডার, কারণ তার চিন্তা ভাবনাতে সবসময় একটা বিভ্রান্তি আসলে কাজ করে। সেটা কীরকম আমি যদি বলি, সেটা হচ্ছে এরকম যে মানে এটা একটা বিরল মনস্তাত্ত্বিক ব্যাধি, মানে যেটা আসলে দৃঢ়ভাবে সে বিশ্বাস করে যে তার হাজব্যান্ড না, বা সন্তান চিন্তা করে যে তার মা বাবা, এটা তার মা বাবা না, তাদের জায়গায় অন্য কেউ এখানে আসছে, তার সাথে কেউ প্রতারণা করছে, এই ধরনের চিন্তা ভাবনা। আমি যদি একটু চিন্তা করি যে আমি যার সাথে মানে মানুষ দিন শেষে কাজ করে কিন্তু আসলে পরিবারে আসে, কিন্তু পরিবারে আসে কিন্তু শান্তির জন্য, মানসিক শান্তি খোঁজে। সেখানে এসে সে যদি চিন্তা করে যে আমার কাছে যে প্রিয়জন সে আসলে সে না, তাহলে কতটুকু তার এই মানে প্রভাব তার জীবনে আসলে পড়তে পারে, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। যদিও এটা যদি অনেকেই আসলে এটা নিয়ে আলোচনা করেছেন যেটা আসলে কি সাইকোসিস কি নিউরোসিস, বাট বিশ্লেষণ করে দেখা গেছে যে এটা কিন্তু নিউরোসিসের থেকে সাইকোসিসের দিকেই মানে পাল্লাটা ভারী বেশি, কারণ এটা এত বেশিভাবে আসলে মানুষের জীবনকে মানে প্রভাবিত করেছে। তো আমরা যদি দেখি আসলে ক্যাপগ্রাস সিনড্রোমটা আসলে কারণগুলো যদি দেখি, কজগুলো, সেখানে কারণ আছে যেমন নিউরোলজিক্যাল যদি কজ যদি আমরা দেখি, সেটা হচ্ছে যদি মস্তিষ্কে আঘাত লাগে, আঘাতজনিত কারণে এইটা হতে পারে। বিশেষ করে ফুসিফর্ম গাইরাস এবং অ্যামিগডালা যদি দুর্বল হয়ে যায়, যেখানে হচ্ছে আমাদের পরিচিত ব্যক্তিকে আমাদের চিনতে সাহায্য করে আমাদের ব্রেনের, সেক্ষেত্রে এটা হতে পারে। ডিমেনশিয়া বা অ্যালজাইমার, ঠিক আছে, এই ধরনের যারা বিভিন্ন রোগে ভুগতেছে এটা তাদের বেলায় হতে পারে। পার্কিনসন ডিজিজে যারা ভুগতেছে তাদের এই ক্যাপগ্রাস সিনড্রোমের এই ব্যাধিটা দেখা দিতে পারে, বা ইপিলেপসি যে রোগীরা আসলে ইপিলেপসিতে ভুগতেছে তাদের জন্য এটা হতে পারে। আর যদি আমরা মানসিক কারণগুলো, এইগুলো ছিল আসলে নিউরোলজিক্যাল কজ, আর যদি মানসিক কারণগুলো দেখি বা সাইকিয়াট্রিক কজগুলো দেখি, তার মধ্যে আছে সিজোফ্রেনিয়া। হ্যাঁ, যে রুগীগুলো হচ্ছে সিজোফ্রেনিয়া, তার মধ্যে 15% মানুষই এই ক্যাপগ্রাস সিনড্রোমগুলো থাকতে পারে। আর বাইপোলার ডিসঅর্ডার, যাদের বাইপোলার, কারণ তাদের হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার কারণ কীরকম থাকে, তারা একবার ম্যানিক ফেজে থাকে, একবার হচ্ছে ডিপ্রেসিভ ফেজে থাকে, এদের আবার এই জিনিসটা হয় যে সন্দেহ বা প্রতারণার যে চিন্তা ভাবনাগুলো তাদের ভিতরে আসে। আবার ডিপ্রেশন বা উদ্বেগে যেই রুগীগুলো থাকে তাদেরও কিন্তু এই ক্যাপগ্রাস সিনড্রোমে তাদের ভিতরে আসতে পারে। আর ক্যাপগ্রাস সিনড্রোমের যদি লক্ষণগুলো আমরা দেখি, যেমন হচ্ছে প্রধান লক্ষণগুলোর ভিতরে আছে যেমন পরিচিত মানুষকে দেখতে পারলেও তারা মনে করে আসলে এটা আসল ব্যক্তি না, যেটা আমি প্রথমেই বলেছি। আর বরং তাদের জায়গায় আসলে কেউ দখল করে মানে অন্য একজন আছে। হ্যাঁ, চিন্তা করেন তো, আপনার স্বামী আপনার পাশে শুয়ে আছে, আপনি চিন্তা করছেন আমার স্বামী না, আপনি কি কখনো তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন? এটা সম্ভব? আপনি তো মানে সে তো আপনার হাতও ধরতে যায়, আপনি তো রিয়্যাক্ট করে বসবেন। আপনার সংসার জীবন কি সুখী হবে না? বাচ্চা মনে করতেছে এটা আমার বাবা মা না, যখনই আপনি তাকে কোনো কিছু বুঝাতে যাবেন, সন্তানকে আপনার কথা শুনবে? আপনাকে বিশ্বাস করবে? আপনার অ্যাটেনশন দিবে না। তারপরে যেমন হচ্ছে আর যে লক্ষণগুলো যে বলতেছিলাম, যেমন স্বামী স্ত্রী ভাই বোনের কাছের প্রতারক হিসাবে সে চিন্তা করবে। সন্দেহর সাথে সাথে মানুষের যে ব্যক্তি জীবনে সেই সম্পর্কগুলো দূরত্ব তৈরি হবে। আর রোগী সবসময় কী হবে? আতঙ্কিত। ওই যেটা বললাম যে আমার হাজব্যান্ড না, কিন্তু সে আরেকজন। হতাশ, উদ্বিগ্ন থাকবে, ঠিক আছে। অনেক সময় রুগী নিজেকে আয়না চিনতে পারে না। আপনি চিন্তা করেন তো, আপনি আয়নার সামনে দাঁড়ায় আছেন, আপনার কাছে মনে হচ্ছে আরে এটা তো আমি না। কীরকম একটা বিভৎস একটা বিষয় না? আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমি না, ঠিক আছে, এরকম হতে পারে। অন্যান্য লক্ষণগুলো যদি আমরা দেখি, যেমন অবাস্তব চিন্তা ভাবনা, ঠিক আছে, এই যে তার হাজব্যান্ডই তার পাশে আছে কিন্তু সে অবাস্তব চিন্তা করতেছে। আমি বারবার বলছি যে থট ডিসঅর্ডার। হ্যাঁ, তার চিন্তা ভাবনাতেই আছে যে সে না, সেটা আপনি মানে আমরা মানে কোনোভাবেই সে রিকভারি করতে পারতেছে না, মানে সে চিন্তা করতেছে না, এটা অবাস্তব আর কি। আর মানে তার কি হয়, এই ধরনের রুগীদের ঘন ঘন মুড পরিবর্তন হয়, যেহেতু আমরা কিন্তু বারবার বলছি যে আসলে
সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো কি, যখনই আমাদের পার্সোনাল লাইফে নর্মাল অ্যাক্টিভিটিতে ইম্পেয়ারমেন্ট করবে, ক্ষতি করবে, আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত তৈরি করবে, তখনই কিন্তু এটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারে গিয়ে পরিণত হবে, তাই না? আর সামাজিক এবং পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হবে, স্বাভাবিক ব্যাপার। রোগী বিশ্বাস করতে পারে না যে পরিচিত যে পরিবেশ সেটাও যে পরিবর্তন হচ্ছে সেটাও সে বিশ্বাস করতে পারে না, ঠিক আছে? আর ক্যাব্রাস সিনড্রোমে আসলে কীভাবে কাজ করে এটা যদি আমরা বলি, কারণ আমরা অনেক সময় চিন্তা করি আচ্ছা কীভাবে তাহলে এটা হচ্ছে বা এটা কীভাবে, এই প্রসিডিউরটা কী। তো আমরা যদি দেখি আসলে আমাদের মস্তিষ্কে দুটি অংশ আছে যেটা একসাথে কাজ করে, কাউকে চিনতে আমাদেরকে সাহায্য করে। সেটার মধ্যে একটা বলছিলাম আমি, ফুসিফর্ম গাইরাস। হ্যাঁ, ফুসিফর্ম এইটি হচ্ছে আমাদের চেহারা শনাক্ত করতে সাহায্য করে, ফুসিফর গাইরাস। আর অ্যামিগডালা হচ্ছে এটি আবেগের মাধ্যমে আমাদের চেনা মানুষের প্রতি অনুভূতি তৈরি করে। তো যখন ক্যাব্রাস সিনড্রোমে কেউ আক্রান্ত হয় তখন এই যে সংযোগ স্থলগুলো আমরা কিন্তু পড়েছিলাম যে ম্যাডাম আমাদের পড়াচ্ছিলেন না, যে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে এই জায়গায় যখন যায়, যখন সেখানে বাধাগ্রস্ত হয় তখন আমাদের এক এক ধরনের সিনড্রোম তৈরি হয়। ঠিক এই যে দুটো যে সংযোগ স্থল আছে, ফুসিফর্ম ভাইরাস এবং অ্যামিগডালা, যখন এই সংযোগ স্থলে যখন সমস্যা তৈরি হয় তখনই কিন্তু এই ক্যাব্রাস সিনড্রোমটা অ্যারাইজ হয়, ঠিক আছে? আর ক্যাব্রাস সিনড্রোমের যদি চিকিৎসা যদি আমরা দেখি তাহলে সেখানে প্রথমে আমরা যদি বলি হচ্ছে, যদি একটু মেডিকেশনের দিকে যাই, সেখানে হচ্ছে অ্যান্টিসাইকোটিক ইউজ করা হয়। কারণ যে সিজোফ্রেনিয়া যদি থাকে, যে পেশেন্টদের আসলে সিজোফ্রেনিয়া বা প্যারানয়েড বা বিভ্রম থাকে তাদের ক্ষেত্রে আসলে এটা করা হয়, যেমন হচ্ছে রিসপেরিডন বা ওনালজেপিন, তারপরে হচ্ছে কুইটাপিন, এইগুলো ইউজ করা হয়, হ্যাঁ, সাইকোটিক। আর অ্যান্টি এনজাইটি ওষুধ, যদি আসলে এনজাইটি থাকে সেক্ষেত্রে অ্যান্টি এনজাইটি মেডিকেশন দেওয়া হয়, অ্যান্টি ডিপ্রেসেন্টও ইউজ করা হয়। আর সাইকোথেরাপির দিকে যদি আমরা দেখি তাহলে সেখানে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি। আমরা কিন্তু অনেকগুলো বিষয় দেখছি যে সিবিটি কিন্তু চলে আসতেছে, হ্যাঁ। আর হচ্ছে রিয়েলিটি ওরিয়েন্টেশন থেরাপি। আমরা এই রুগীদেরকে যদি জোর করে বলি যে না এটা না, তুমি যেটা ভাবতেছো এটা তোমার বিভ্রান্তি হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে তাকে যদি আমাদেরকে বুঝাতে হয় বড় কাছে যে রিয়েলিটি ওরিয়েন্টেশন থেরাপি দিতে হবে, সেটা ধীরে ধীরে ধৈর্য নিয়ে, ঠিক আছে? সে কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলি না যে আমরা যখন সাইকোথেরাপি দেই পেশেন্টের কথা আমরা শুনি, আমাদের চিন্তা ভাবনা কিন্তু তাদের উপর আমরা চাপাই দিই না, কারণ দেওয়া যাবে না, কারণ তারা অলরেডি একটা জগতের ভিতরে আছে। সেখান থেকে যদি জোর করে আমরা টেনে বের করতে চাই সে বের হবে না, কারণ তার জগৎ থেকে তাকে বের করতে হলে আগে তার জগতে আমাকে প্রবেশ করতে হবে, দেন তারপরে তাকে বুঝিয়ে আস্তে ধীরে যখন সে আস্তে আস্তে রিয়েলিটি সম্পর্কে সে বুঝতে পারবে তখন আস্তে আস্তে হয়তো বা সেখান থেকে সে বের হতে পারবে। আর একটা হচ্ছে পারিবারিক কাউন্সিলিং, কারণ এই ধরনের যে আমি যেমন বললাম যে হাজব্যান্ডকে মনে হচ্ছে এটা আমার হাজব্যান্ড না, তো সেক্ষেত্রে তো পরিবার যদি আসলে অসহনশীল হয়ে যায় যে না আমার তো আসলে এই ওয়াইফের সাথে থাকা সম্ভব না, তাহলে তো আসলে সে পারবে না, পরিবারটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা কাচ্চারা ইনসিকিউর হয়ে যাবে, তার মানে কি তাহলে এই রুগীরা অসহায় হয়ে পড়বে? তাহলে সেই ক্ষেত্রে পরিবারের সাথেও আমাদেরকে কথা বলতে হবে। আর ক্যাব্রাস সিনড্রোমের সাথে আসলে যেভাবে ওই যে বললাম আচরণ করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভয় দেখানো যাবে না, আর পরিবার এবং বন্ধুবান্ধবের সহযোগিতা আসলে লাগবে। আর যদি সেরকম খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেটা হচ্ছে আমাদের হসপিটালাইজেশন করতে হবে বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এই ছিল আমার আজকের আসলে প্রেজেন্টেশন। আমি যতটুকু আসলে বুঝতে পেরেছি এই কিছুটা সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আসলে এই রোগের সম্পর্কে করার জন্য। কোনো প্রশ্ন যদি থাকে।